গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি শাহরিয়াজুল হান্নানের বিরুদ্ধে। সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার এলাকায় এই ঘটনা ঘটে। ভোলার তজিমুদ্দিনের স্বামীকে উদ্ধার করতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় মামলার পর অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবারের নির্বাচনে জামাত, চরমনাই, গণ অধিকার পরিষদ সহ ছোট ছোট ইসলামিক দলগুলো সবাই একত্রিত হয়ে বিএনপির সাথে মোকাবেলা করতে পারবে কিনা, বিএনপিকে হারাতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে। গত 3 মাস আগেও যারা রাজনৈতিক বিশ্লেষক ছিল তারা বলতেছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে জিতে যাবে। জামাতে ইসলামী বা এই যতগুলো ইসলামিক দল আছে সবাই যদি ঐক্য করে তারপরেও বিএনপিকে হারাতে পারবে না। কিন্তু 3 মাস পরে এসে কিন্তু সেই প্রেডিকশান বদলে গিয়েছে। এখন সেই রাজনৈতিক বিশ্লেষকরাই বলতেছে যে বিএনপির এবার ইসলামিক দলগুলোর সাথে জিততে পারবে না। তো দর্শক, কেন পারবে না? 3 মাস পর এসে কি এমন হয়ে গেল? কারণ হচ্ছে কি, বিএনপির এত পরিমাণ জুলুম নির্যাতন শুরু করেছে সাধারণ জনগণের উপর। সাধারণ জনগণ থেকে বিএনপির এই নামটা এখন মানে ঘৃণিত একটা নাম হয়ে গেছে। জনগণের অন্তর থেকে বিএনপি উঠে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে, গতকালকে আপনারা দেখেছেন যে চাঁদার টাকা না পেয়ে স্বামীকে আটকে রেখে, উলঙ্গ করে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। এই ভিডিওটা যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছি তখন বিএনপির নেতাকর্মীরা বলছে না না এটা আগের ভিডিও এসে হ্যান। না ভাই, আগের ভিডিও না, এটাই ওই ভিডিওই। আবার তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, এই স্বাধীন দেশে এসে স্বামীকে বেঁধে রেখে, উলঙ্গ করে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে। ওখানে স্বামীকে নিচে মেঝেতে কার্পেটের উপর বসে রাখছে আর 2 জন ধরে রাখছে, আর বাকিগুলো ওই খাটের উপর তার স্ত্রীকে ধর্ষণ করতেছে। তো আমি আপনাদের কয়েকটা নিউজ দেখাই, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল, ছাত্র দলের 3 নেতা বহিষ্কার। ওই একই নিউজ, ভোলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ ধর্ষণ, ছাত্রদল, শ্রমিক দলের 3 নেতা বহিষ্কার। চাঁদা না পেয়ে বিএনপির নেতাকে হাতুড়ি পিটা কর্মীর। মানে বিএনপির নেতাকে কর্মীরা হাতুড়ি পিটা করলো চাঁদা না দেওয়াতে। মানে ওরাই লাগতেছে। টুঙ্গিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক। বিএনপি নেতার বিরুদ্ধে গোচারণ ভূমি ও জলাশয় দখলের অভিযোগ। দর্শক, এরকম অসংখ্য নিউজ আছে, গতকালকের আর আজকের নিউজ। চিন্তা করতে পারেন, শুধু একটা দলের বিরুদ্ধে এরকম হাজার হাজার নিউজ বের হচ্ছে। মানে বিএনপি তার নেতাকর্মীদের কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এরা। তো এই কারণেই বিএনপিকে এখন মানুষ মন থেকে ঘৃণা করতেছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে যে মনে হয় না যে বিএনপি জামাত ইসলামী সহ এই ইসলামিক দলগুলো যারা জোট করতেছে এদের সাথে পারবে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন যে বিএনপির সাথে ইসলামিক দলগুলো পারবে কিনা। তো চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত চরমনাইয়ের ঐক্যে কতটুকু ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে, আলোচনার বিষয় হলো এটা। আজকের আলোচনার বিষয়, বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে জামাত চরমনাই যদিও ঐক্য হয়, বিএনপির মতন একটি বিশাল শক্তির কাছে তারা কতটুকু প্রভাবিত করবে নির্বাচনের মাঠে। তাদের সাথে কি বাংলাদেশের ছোট ছোট অনেকগুলা ইসলামিক দল আছে, তারা কি একসাথে হবে, তারা কি একসাথে থাকবে? যুদ্ধের মাঠে কি তারা সঙ্গী হয়ে পাশে থাকবে কিনা? আর যদি সঙ্গী হয়ে পাশে না থেকে বিপরীত দিকে তারা যদি বিএনপি বা অন্য কোনো দিকে মন নেয়, তখন কি হবে? এই বিষয়টা নিয়ে আজকে যেই তথ্যগুলা আমরা সংগ্রহ করেছি আপনাদের সাথে তা শেয়ার করছি। বাংলাদেশের 3য় বৃহত্তম দল আমরা মনে করি যে মামুনুল হকের দল। কারণ জামাতের পরে যদি চরমোনাই ধরি, চরমোনাইয়ের পরে মামুনুল হক, তারপরে আরো যে কয়েকটি ইসলামিক দল আছে তার মধ্যে কয়েকটি দল হারিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে নির্বাচনে গিয়ে। তাদের তেমন একটা ভ্যালু বা প্রভাব বর্তমানে রাজনৈতিক সিচুয়েশনে নাই। তাই বাকি যে ইসলামিক দল ছোট ছোট গুলা আছে
জামাত বলেছে যে তারা সর্বোচ্চ ত্যাগ দিতে এবার রাজি আছেন। সর্বোচ্চ ত্যাগ দেওয়ার মানেটা কি? জামাত কি 150 সিট ছেড়ে দেবে ইসলামিক সবগুলা দলকে, আর জামাত কি নিজে 150টা রাখবে এমন, নাকি জামাত 200 রাখবে আর 100 ছেড়ে দিবে সবাই? আজকে আমরা দেখতে পেয়েছি যে ভিপি নুরুল হক নূর জামাতের কেন্দ্রীয় অফিসে গিয়ে বৈঠক করেছেন জামাতের কেন্দ্রীয় 4 নেতার সাথে। ভিপি নুরুল হক নূরের দল থেকে 6 জন গিয়ে ওখানে বৈঠক করেছেন। সেখানে তারা যৌথভাবে ঘোষণা দিয়েছেন ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ টাক মার্কা সে নির্বাচন করবে জামাতের সাথে। জামাতের নিবন্ধনও ইতিমধ্যে পেয়েছে। এখন সেই কারণে জামাতের দিকেও ভিপি নুরুল হক নূর বিএনপি থেকে ছুটে চলে আসছেন বলে আমরা দেখতে পেয়েছি। এরই মাঝে আমরা আরো কিছু বাম গড়ার রাজনীতিবিদদেরকেও জামাতের প্রশংসা করতে ইতিমধ্যে শুনছি। তাদের মধ্য থেকে কেউ কেউ জামাতের ক্যান্ডিডেট হবেন বা জামাতের সাথে একজোটে এসে নির্বাচন করবেন বলে কেউ কেউ মনে করছেন। আমরাও সিমটমে তা বুঝতে পারছি। তাহলে বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচনটা কি খুব বড় মাপের কোনটাসা হবে? বিএনপি একা হয়ে যাবেন, নাকি বিএনপির সাথে যারা বিএনপির মনা, বিএনপির সাথে ঘরোয়া যাদের মন আছে তাদেরকে নিয়ে বিএনপি বিজয়ী হবেন এই নির্বাচনে? এই নির্বাচনের বিজয় নিয়ে কথা বলাটা এই মুহূর্তে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা 3 মাস আগেও বলতে পেরেছি যে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, যেভাবে নির্বাচন হোক বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে। কিন্তু গত 3 মাসে আস্তে 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 যেভাবে আমরা প্রেডিকশনটা দেখছি বিএনপির দিক থেকে নামছে, আর জামাত আর ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর প্রেডিকশনটা এভাবে আপ হচ্ছে। এই আপ হওয়ার সর্বশেষ নমুনা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের সবচেয়ে একটি ইসলামিক দলগুলার একটা মিলন মেলা ঘটিয়েছে চরমোনাইয়ের পীর সাহেবের ডাকে। আর চরমোনাইয়ের পীর সাহেবের ডাকে এই মিলন মেলার ভিতরে গর্জিয়াস বক্তব্য দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং জামাতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মিয়া গোলাম পরোয়ারও সংসদ সদস্য ছিলেন, তাই 2 জন সংসদ সদস্য জামাতের সেখানে বক্তব্য দিয়েছেন। আর বাকি যারা বক্তব্য দিয়েছেন এর মধ্যে কেউ কখনো সংসদ সদস্য ছিলেন না বলেই আমার জানা মতে এছাড়া আর কেউ এমপি ছিলেন না পার্লামেন্টে। তাই সেই 2 অতিথির সাথে আরো 2 জন সহ আমরা 4 জন জামাতের শীর্ষ নেতাকে পাশাপাশি বসতে দেখেছি। মাওলানা রফিকুল ইসলাম খান এবং মাওলানা আব্দুল হালিম 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কে সহ আমরা 4 জনকে চিনতে পেরেছি। কিন্তু ঘোষণায় এসেছে 5 জন জামাতের কেন্দ্রীয় নেতা গিয়েছেন সেখানে। প্রিয় দর্শক, আমরা সেখানে দেখতে পেলাম যে চরমোনাইয়ের পীর সাহেব এমন ভাবে আলিঙ্গন করলেন জামাত নেতাদেরকে এবং জামাত নেতারাও এমন প্রশংসা করলেন চরমোনাইয়ের পীর সাহেবের, যেই প্রশংসাটা অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছে চরমোনাইয়ের দরবারকে। এখন চরমোনাইয়ের দরবারের দায়িত্বটা কি এখন জামাতকে সাথে নিয়ে সবগুলা রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দলগুলোর ভিতরে ভেদাভেদ বন্ধ করে সবাইকে এক ইসলামের পতাকা তলে আবদ্ধ করতে পারবেন বলে আপনারা মনে করছেন কিনা? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর আগে কখনো এমপি ছিলেন না, কিন্তু উনার বাবা থেকে উনারা রাজনীতি করে এসেছেন। উনার বাবাও একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। ইসলামিক দলগুলোর সাথে উনার বাবারও একটি বিরাট সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে উনারা কিন্তু উত্তরসূরি হিসাবে চরমোনাই একেবারেই বলা চলে যে বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ এবং বড় জমায়েত হয় চরমোনার ওয়াজ মাহফিলে। এবং চরমোনাই একটি সুন্নতি ধারার ভিতরে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী একটি দরবার। তারা 2 ভাইয়ের পরিচিতি সমানভাবেই বাংলাদেশের মানুষের কাছে আছেন। এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে ঐক্যের জন্য দায়িত্ব দিয়েছে। কি কারণে? যে তারা কওমি গণনার থেকে আলেম হয়ে আলিয়া এবং কওমি 2টা মাদ্রাসাই তাদের চরমোনাইতে রয়েছে। সেই কারণে তাদের সাথে চরমোনাইয়ের সাথে আলিয়া এবং কওমির ভিতরে একটা তফাৎ বা একটা দূরত্ব ছিল বাংলাদেশে। জামাতকে মানুষ বলে থাকে যে তারা আলিয়া বেসিক, কিন্তু দেখা গেছে ইদানিং কালে জামাতের কিছু শীর্ষ নেতারাও কওমি থেকে লেখাপড়া করছে। আপনাদেরকে সরাসরি একটা উদাহরণ দিচ্ছি। ডক্টর প্রফেসর অ্যাডভোকেট মুবারক হোসেন কুমিল্লা 5 আসন বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে জামাতের নির্বাচন করবে।
তিনি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। তিনি এতগুলা টাইটেলের পরও আমি জানি, যতটুকু শুনেছি, উনি কওমি থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন। তাই জামাতের ভিতরে এত অত্যাধুনিক শিক্ষিত লোকের ভিতরেও কওমির দাওরায়ে হাদিস কমপ্লিট করা লোক আছে। এরকম আমরা আরো কিছু আলেম ওলামা জামাতের আছেন যারা বিভিন্ন আলিয়া মাদ্রাসা, কামেল মাদ্রাসা গুলার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, কেউ ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, কেউ মুফতি বা কেউ শাইখুল হাদিস হিসাবে পড়াশোনা করাচ্ছেন সেখানে। এই শিক্ষক আলেমদের ভিতরে কওমি অঙ্গনের আলেমদের একটা গভীর সম্পর্ক তা হয়ে গিয়েছে। কারো কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক হয়েছে, কারো কারোর সাথে পীর মাশায়েখ হিসাবে তারা একই সুন্নতি লেবাস সুন্নতি আলেম হিসাবে একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও একজন ক্যারিশমেটিক রাজনীতিবিদ হিসাবে আমরা জানি। তিনি আমার কাছে মনে হচ্ছে যে গত 5.5 বছর যাবৎ উনি আমির হয়েছেন। আমির হওয়ার পর থেকে বলা চলে যে গত 5 বছর যাবৎ উনি কওমি অঙ্গনে প্রচুর কাজ করেছেন। উনি যদিও সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার, কিন্তু উনাকে দেখলে মনে হয় যে আরেক মাওলানা, কারণ উনার দাড়িও সাদা, পাঞ্জাবিও সাদা, টুপিও সাদা। এবং জামাতের আগের আমিররা টুপি পরতেন একটু অন্যভাবে, পাকিস্তানের গান্ধী টুপি, বা ওই টুপিগুলার একটা ধারা আলাদা থাকতো। ওই টুপিগুলা মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে আমরা দেখছি যে প্রফেসর গুলাম আজম, তারপরে সৈয়দ আবুল আলা মওদুদি, তাদের টুপির ধারা পাল্টিয়ে জামাতের আমির কিন্তু ওই টুপি পরেন না, তিনি একটি জালি টুপি পরেন। এবং উনি কিন্তু ডাক্তার মানুষ, কিন্তু দেখলে মনে হয় যে মসজিদের কোনো বড় মসজিদের ইমাম সাহেব। তাই তিনি এই লেবাসের কারণে, এই পোশাকের কারণে আলেমদের কাছে মিশারও উনার প্রচুর রয়েছে দক্ষতা। উনি যেন একটি জাদুঘর, মানে আলেম উলামা মাদ্রাসা এতিমখানা সব জায়গায় উনি জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কারণে প্রচুর এতিমখানা, প্রচুর কওমি মাদ্রাসায় উনি নিজে গিয়ে কওমি অঙ্গনের বাচ্চাদের সাথে খেয়েছেন, মানে একসাথে বলা চলে যে ঘুমিয়েছেন, মানে ঘুমাতে তো থাকেন না কেউ, কিন্তু তাদের সাথে এমন ভাবে সময় কাটিয়েছেন, তাদের মন জোগাড় করে ফেলেছেন। বিভিন্ন মাদ্রাসায় গিয়ে এতিমখানা গিয়ে তাদের জন্য খাবার দাবার উপহার কিনে নিয়ে গিয়েছেন। এই কারণে জামাতের এই আমির ডাক্তার শফিকুর রহমান আসার পরে কওমি অঙ্গনের সাথে জামাতের সম্পর্কটা গভীরতম হওয়া শুরু করছে। আর এর মধ্যে সবচেয়ে একটি বড় গভীরতম কাজ করে দিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা জামাতকে এই লাভটা করিয়ে দিয়েছে। শেখ হাসিনা আগে শুধু দমন পীড়ন করেছেন জামাতকে, পরবর্তীতে দেখা গেল কওমি অঙ্গনের আলেমদেরকেও শেখ হাসিনা দমন পীড়ন করা শুরু করেছে। আর দমন পীড়ন করার কারণে কওমি অঙ্গনের আলেমরা যখন কারাগারে গিয়েছেন, তাদের ভালো আইনজীবী নাই, কারণ কওমি অঙ্গন থেকে আইনজীবীর সংখ্যাটা কম থাকলেও তাদের সংখ্যাটা, প্রভাবশালী আইনজীবী কওমি অঙ্গনে তেমন নাই। জামাতের যেরকম প্রভাবশালী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন, এখন আছেন অ্যাডভোকেট শিশির মনির, এখন সাইফুর রহমান, অনেক মানে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, মানে জামাতের অনেকগুলা মানে পরিচিত মুখ আইনজীবী আছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। তাই তাদের কাছ থেকে এই কওমি অঙ্গনের আলেমরা যখন জেলে ছিলেন তখন ফ্রি সাপোর্ট পেয়েছিলেন। জামাত ফ্রি সার্ভিস দিয়েছিলেন আইনজীবীদেরকে। শুধু আইনজীবী দিয়ে জামাত সাপোর্ট দেয় নাই কওমি আলেমদেরকে, নিজের ঘর থেকে রান্না করা একটু খাবার গেলে সেটা আবার কওমি আলেমদের সাথে দিয়ে তারা খেয়েছেন। নিজের টাকায় ওইটার ভিতর থেকে একটা ডিম কিনে খেলে কওমি আলেমদেরকে একটা ডিম কিনে খাওয়াইছে। এমনও আমরা শুনেছি যে জামাত নেতারা, শিবির নেতারা যখন কারাগারে যায়, কারাগারের ভিতরে ওই খাবারের দোকানে নাকি অ্যাকাউন্ট থাকে, তাই সেই অ্যাকাউন্টের ভিতরে টাকা দিয়ে যা দল থেকে জামাতের এবং শিবিরের নেতাদের, তারা যেন ভালোভাবে ওখানে খাবার দাবার খেতে পারে। কিন্তু এর মাঝে আমরা শুনলাম যে মামুনুল হক থেকে শুরু করে কওমি অঙ্গনের যত আলেম উলামা, হেফাজতের যত আলেম উলামা কারাগারে ছিলেন, তাদের অ্যাকাউন্টেও সমানভাবে খাবারের টাকা দিতেন জামাতের পক্ষ থেকে। তাই সেখান থেকে জামাতের প্রতি তাদের দুর্বলতা বা তাদের জামাতের এই কার্যক্রমের প্রতি তারা আকৃষ্ট হয়ে গিয়েছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখন জামাতের লোকজনকে বুকে জড়িয়ে ধরেন। রাস্তাঘাটে পেলে জামাতের মানুষদেরকে তারা ওয়াজ মাহফিলে পর্যন্ত এখন মূল্যায়ন আগের চেয়ে বেশি করছে। তার মানে এই কাজটা আবার শেখ হাসিনা করে দিয়ে গিয়েছেন। লাভটা এখন জামাতের হয়েছে। যে কওমি অঙ্গন থেকে জামাতকে নিয়ে বিভিন্ন ধরনের ফতুয়া, বিভিন্ন ধরনের কথা বলা হতো, তারা এখন জামাতের পাশে
মিশতে পেরেছেন। জামাতের আমিরও ছিলেন জেলখানায়, সেক্রেটারি জেনারেলও ছিলেন জেলখানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খানও ছিলেন জেলখানায়, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিমউদ্দিনও ছিলেন জেলখানায়। প্রায় সবাই তো তারা জেলে 2 বছর 4 বছর 3 বছর করে এক একজন কাটায়। সেই কারণে ওই যে হেফাজতের আলেম ওলামারা দীর্ঘদিন কারাগারে ছিল, এই দীর্ঘদিন কারাগারে এই জামাতের নেতাদের সাথে থাকতে থাকতে জামাত সম্পর্কে যে একটা ভুল ধারণা ছিল, সেই ধারণাটা তাদের কেটে গিয়েছে। কেটে যাওয়ার পরে জেল থেকে বের হয়ে প্রত্যেকই জামাতকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের স্বপ্ন দেখেছে। আর স্বৈরাচার শেখ হাসিনা 5ই অগস্ট গত বছর চলে যাওয়ার পরে তাদের এই স্বপ্নটা বাস্তবায়নের একটা সুবর্ণ সুযোগ হিসাবে ধরে নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সকল আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে এনে জামাত এবং চরমোনাই কিরকম ফলাফল অর্জন করতে পারবে বলে বিএনপির মতন একটি বড় শক্তিশালী রাজনৈতিক দলের বিপরীতে আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।